কারণ জানে তিনি শেখ হাসিনা যখন বাংলার দেশের ঢাকার মাটিতে পা রাখবেন, এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছে, এমনকি যারা এর আগে ইন্টারিম গভর্নমেন্টে ছিল, তাদের পায়ের তলার মাটি থাকবে না। শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বর আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। পরে দেখলাম না, 28 পর্যন্ত টিকবে না, এখন থেকে 27ও টিকবে না। কারণ এটা কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান, আমরা তো জানি না কি ঘটবে। ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ, কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে জানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধান করতে পারে, এটাও তো সত্য। 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আলোচনা আরো বেশি হবে, কোনো সন্দেহ নেই। অবশ্যই তিনি আসবেন, তাকে সেই জন্য তো তাকে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সরকার তাকে ঠেকাতে পারবে বলে আমি মনে করি না, কারণ এই 5 মাসে মাঝখানে কমপক্ষে 4.5 মাস আছে। এই 4.5 মাসে দেশের অর্থনীতির যে এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, একেবারে এবার ভাঙচুর হয়ে যাবে, মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তো আপনি যত কিছুই বলেন, আপনি আমাকে যতই পছন্দ করেন, কারণ পেটে যদি ভাত না থাকে আপনি আমার কথা শুনবেন না। কারণ পেটের ভাত না থাকলে মায়ের আঁচল ভালো লাগে না, প্রেমিকার চোখ ভালো লাগে না। মায়ের পেটে ভাত না থাকলে বটবৃক্ষের ছায়া ভালো লাগে না। পেটে ভাত না থাকলে সুমধুর বাঁশির সুরও ভালো লাগে না। তো আপনি পছন্দ করতেই পারেন, আপনার পছন্দের একটা সরকার আপনি আনলেন, বা একটা গোষ্ঠী বা একটি দেশ তার পছন্দের সরকার আনলো, সেটা নির্বাচিত হোক অনির্বাচিত হোক বা ষড়যন্ত্র করে হোক, সরিয়ে একটা সরকার সে স্থাপন করলো। জনগণ কি চায়? জনগণ চাইবে তার স্বার্থ রক্ষা হয়েছে কিনা। তার কি স্বার্থ? তার পেটে ভাত আছে কিনা। তার কি স্বার্থ? তার চাকরিটা হচ্ছে কিনা। তার কি স্বার্থ? দেশে শিক্ষাটা পাচ্ছে কিনা। তার কি স্বার্থ? আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। তার কি স্বার্থ? দেশে বিনিয়োগ হচ্ছে কিনা। তার কি স্বার্থ? বিদেশে বিনিয়োগ হচ্ছে কিনা। এখন আপনি এগুলোর যদি সবগুলো যদি কিছু কিছু করে করেন, আপনার জবাব থাকবে। সবগুলো যদি একটাও না হয়, আপনি কি জবাবটা দেবেন? কারণ আয়নাতে তো আপনার চেহারাতে যখন দেখো, আপনি নিজে যখন নিজের আয়নাতে নিজের চেহারা দেখবেন, তখন তো এটা উত্তর দিতে পারবেন না। এই বাংলাদেশের মানুষ, আপনি জানেন যে প্রতি মুহূর্তে প্রতিদিন কর্মক্ষেত্র সংকুচিত হয়ে আসতেছে, রপ্তানি সংকুচিত হয়ে আসতেছে, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটতেছে। পাশাপাশি দেশে একই সাথে বেকারত্ব এবং জঙ্গিবাদ ও মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন যে মালয়েশিয়া থেকে অলরেডি উগ্রবাদী চিন্তা চেতনা প্রচার করার কারণে ফেসবুকে বিদায় করে দিয়েছে, মিডল ইস্ট থেকে বিদায় করে দিচ্ছে এবং আরো দিবে। আর মিডল ইস্টের যে যুদ্ধের দামামা চলতেছে, সেটা তো থামার নয়, এটা চলমান। এই যুদ্ধের দামামা, দেশের অর্থনীতি খারাপ, সব মিলে আপনি আমি আমার দেশকে কিভাবে রক্ষা করব? আপনি যতই আমাকে ভালোবাসেন, আমি যখন দেশের কোনো সেক্টরে আমি উন্নয়ন করতে পারবো না, চাহিদার মিনিমাম শর্তটুকু পূরণ করতে পারবো না, মিনিমাম চাহিদার যা তাও পূরণ করতে পারবো না, তা আমাকে কেন আপনি রাখবেন? কারণ এই দেশটা তো কারো পৈতৃক সম্পত্তি নয়, রাজা বাচ্চা নয় যে আপনি জরুরি। রাজা বাচ্চাদেরও তো মানুষ মানবে না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে মানে রাজা বাচ্চার বিরুদ্ধে বিদ্রোহ করে। আর এটা তো একটা স্টেট, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আপনি গণতন্ত্র মানেন না মানেন, মুখে তো অন্তত বলতে হয়। একটা সময় তো এখানে বিদ্রোহ করবে মানুষ। শেখ হাসিনা এত উন্নয়ন করলো, এত অর্থনীতি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ফ্যাক্টরি থাকলো, আপনি তাকে পছন্দ করলেন না, তাকে উচ্ছেদ করলেন। এই সরকারকে বুঝলাম আপনি খুব ভালোবাসেন, খুব প্রেম করেন, কিন্তু কয়দিন? আবার বললাম, পেটে ভাত না থাকলে প্রিয়ার সুন্দর চোখ আর ভালো লাগবে না, গোলা মনে হবে, মায়ের আঁচল ভালো লাগবে না, বটবৃক্ষের ছায়া ভালো লাগবে না, চাকরি না থাকলে বাঁশির সুর আর ভালো লাগবে না। তো বাংলাদেশে তা ঘটছে। তো তারেক রহমান যত বড় বংশীবাদক হোক, পেটে ভাত যদি না থাকে আপনার বংশীবাদন তো আমি শুনবো না। জামাতে ইসলাম যতই কোরআনের আয়াত শোনা, কোরআনের আয়াত দিয়ে তোর পেট ভরবে না। সরমনায় পীর সাহেব যতই ওজিফা শোনা, ওজিফা দিয়ে তোর পেট ভরবে না। মানুষের তো পেট ভরতে হবে। তো মানুষের যখন পেট ভরবে না, তো পিঠে তো শুইবে না তাদের, তখন তারা বিদ্রোহ করবে। আর সেই কারণে শেখ হাসিনা আসবে, তার আগুন আপনি ঠেকাতে পারবেন না। আর যেটা বলেছেন ডিসেম্বরে কি ঘটতে পারে, ডিসেম্বরে অনেক কিছু ঘটবে যার জন্য আমরা প্রস্তুত নেই। ডিসেম্বরে এত কিছু ঘটবে যে হতে পারে সেটা বিনা রক্তপাতের অভ্যুত্থান হতে পারে, হতে পারে সেটা রক্তাক্ত অভ্যুত্থান, আমরা তো জানি না কি ঘটবে।
ওই যে কে যেন বলেছে যে 100 বছরও বাংলাদেশের অভ্যুত্থান ঘটবে না। তিনি এত বিজ্ঞ মানুষ কিভাবে যে কথাটা বললেন? অভ্যুত্থান তো 24 ঘন্টার মধ্যে ঘটে দানা বেঁধে যেতে পারে। অভ্যুত্থান কবে হবে কেউ বলতে পারবে না। অভ্যুত্থান 1000 বছর হতে পারবে না, আবার সেটা 24 ঘন্টার ব্যবধান ঘটতে পারে। এটাও তো সত্য, এটাও তো সত্য। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি কোন দিকে যায়, দেশের সার্বভৌমত্ব কোন দিকে যায়, তার উপর অনেক কিছু নির্ভর করে। অভ্যুত্থান হবে কি হবে না, বিপ্লব হবে কি হবে না। আপনি দেখেন তো 2024-এর 5ই আগস্ট থেকে শুরু করে পুরো আগস্ট মাস আওয়ামী লীগের নাম নেওয়ার কয়জন ছিল? আওয়ামী লীগের কথা বলার কয়জন ছিল? আর শোনারই বা কয়জন ছিল? না ছিল শোনা, না ছিল বলার লোক আওয়ামী লীগের পক্ষে। কিন্তু এখন এখন আপনি দেখেন তো যে আওয়ামী লীগ এখন এতদিন বললো তারা যে শেখ হাসিনাকে ধরে আনবে, ফাঁসি দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, এখন বলতেছে তাদের শেখ হাসিনা এখন আসতে চায়, বলে আসতে দিব না। বাহ বাহ বাহ, মানে ঠিক উল্টো, মানে ঠিক উল্টো হয়ে গেল। এখন শেখ হাসিনা বলছে আমি আসবো, এখন বলুক যে আপনি আসেন। এটা আর বলতে আর সাহস পাইতেছে না, কারণ তারা জানে শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। শেখ হাসিনা ঢাকায় পা রাখলেই, ছাত্রলীগের নেতারা পা রাখলেই ঢাকায়, আওয়ামী লীগের নেতারা ঢাকায় পা রাখলেই, বা আওয়ামী লীগের সাধারণ মানুষ যদি পায়ের নিচে মাটি আসে, তখন অনেকের পায়ের নিচে মাটি থাকবে না। যারা জামাত, হেফাজত, বিএনপি, আমার ভাবির পোলারা কি কি দলে উপদলে তারা বিভক্ত, আসলে তো এগুলো সবই জামাতেরই পিঠ, জামাতেরই একটা পার্ট এন্ড পার্সেল। এগুলো তো কোনো দল না, তাই সেগুলো দলের নাম আমি নিলাম না। তো আপনি যেটা বললেন ডিসেম্বরে, আমি এইভাবে বলতে পারবো না কি করবে, তবে যদি আমাকে ব্যাখ্যা করতে হয় আমি বলবো সেটা বিনা রক্ত। যদি সেনাবাহিনী রুখে না দিতে চায়, এখন যেরকম সরাসরি জামাত, হেফাজত, ভাবির পোলাদের পক্ষ নিয়েছে, সেনাবাহিনী তখনও যদি এরকম তাদের পক্ষ নেয়, তাহলে সংঘর্ষ এবং রক্তপাত অনিবার্য। আর যদি তা না নেয়, তারা নিউট্রাল থাকে, তাহলে হয়তো খুব কম রক্তপাতে বা বিনা রক্তপাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে, তাদের উত্থান ঘটবে, স্বাভাবিক পর্যায়ে দেশ চলবে। এটা আমার মনে হয়। জি, এই প্রসঙ্গ আরেকটাই যাই। আজকে দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জুলাই চেতনা ব্যবসা না করার জন্য তিনি আহ্বান। জুলাইয়ের পরে আপনার এই চেতনা ব্যবসা দেখতে দেখতে আমরা ফেরা, চেতনা ব্যবসা কত জাতের কত রঙের মতো রঙের হইতে পারে, এইটা জুলাইয়ের এই তথাকথিত যোদ্ধারা দেখা যাচ্ছে। আপনার কি মনে হয় যে এখনো যে স্বরাষ্ট্রের মধ্যে আহ্বান জানায় যাচ্ছেন, তারা এখনো ওই চেতনা ব্যবসা কতটুকু জমজমাট করে রেখেছে? তারা কি এখনো মব করার জন্য, মব অলরেডি করছে বাংলাদেশে, 2টা মবের ঘটনা গত 2-3 দিনে ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে মব করে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশের 4 সাংবাদিকের সাথে মব করা হয়েছে। এই জুলাই চেতনা ব্যবসা দৌড়ার কত? আরেকটা ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের এক নেতার বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ভেঙে চুরে বুলডোজার দিয়ে গুড়িয়েও দিয়েছে। অদ্ভুত ব্যাপার, মানে একটা দেশে আপনার মতের বিরুদ্ধে আপনি তার বাড়ি গুড়িয়ে দেবেন, এই যে যে একটা, মানে আমাদের জামালপুরে ভাই, এই যে একটা ফাত্রা এক্সাম্পল আপনি, মানে যারা আছেন ক্ষমতায় তারা যে দেখিয়ে গেল একটা ফাত্রা এক্সাম্পল, এটা তারা কি নিতে পারবে? সবকিছুর তো রিটার্ন আছে, সবকিছুর তো বিপরীত প্রতিক্রিয়া আছে, তারা এটা সহ্য করতে পারবে? পারবে না। এই যে বুলডোজার আপনার মতের বিরুদ্ধে হলে আপনি তার বাড়ি ঘুরিয়ে দেবেন, এটা কি হয়? কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হয়? এটা করা উচিত? এটা তো সরাসরি বেআইনি ফৌজদারি অপরাধ এবং চরম ফ্যাসিজম। আপনি একটা আওয়ামী লীগের নেতার বাড়ি ঘুরিয়ে দেন, এই কাজটা যখন আওয়ামী লীগ এসে করবে তখন তো বলবে এরা গণতন্ত্র খতম। কোন মুখে বলবে? আমরা তো তখন প্রতিবাদ করবো, তাই না? আমরা তো আওয়ামী লীগ যদি কারো বাড়ি ঘুরে দেয় আমরা প্রতিবাদ করবো, কিন্তু যার বাড়িটা ঘুরিয়ে দেবে, মনে করেন ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ বা জনগণ, যে গোষ্ঠী হোক, তখন এসে যদি এই ভাবির পোলাদের, বিএনপির, জামাতের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়, এরা কোন মুখে প্রতিবাদ করবে? আমরা করতে পারবো, যেহেতু আমরা এখনো প্রতিবাদ করতেছি, আমরা তখনও করতে পারবো, কিন্তু এরা কোন মুখে, জামাত, বিএনপি, হেফাজত, ভাবির পোলারা কোন মুখে প্রতিবাদ করবে? ইভেন আমরা যে প্রতিবাদ করবো, আমরা ছাত্রলীগ, যুবলীগের মুখোমুখি হবো, তারা বলবে যখন আমাদের বাড়ি ঘর ঘুরিয়ে দিয়েছিল আপনারা তো নিজেই সাক্ষী। আমি তাদের কি জবাব দেবো? আমার বাড়িও তো ঘুরিয়ে দিয়েছিল। তখন হয়তো বলবো, পরজোর বলতে পারবো যে তাহারা অধম হয়েছিল বলে তুমি কি উত্তম হইবে না? তখন যদি ছাত্রলীগের সাদ্দাম, ছাত্রলীগের ইনান, যুবলীগের সম্রাট বলে ভাই আমরা তো নীতি কথা মানতে রাজি না, আমার বাড়ি ঘর ভেঙেছে বুলডোজার দিয়ে, আমরা হ্যামারিং করে ভাঙবো, কি জবাবটা দিবেন তাকে? কোনো জবাব নাই। আর আপনি যেটা বললেন যে এখন দেশের যে অবস্থা, আরেকটা দেখেন, আপনি হয়তো শুনেছেন
স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা বলেছে, আমরা সেই বিষয়টা না গেলে এই কথা বলার মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা বলার মাধ্যমে জুলাই আন্দোলন ডেড, মারা গেছে। আপনি নিশ্চিত থাকেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে তথাকথিত এই জুলাই আন্দোলন মৃত। এখন এটা যেমন মনে করেন যে আমরা বলি না মৃত সন্তান প্রসব করলে যা হয়, আপনি অনেক পরিশ্রম করলেন, অনেক কষ্ট ভোগ করলেন, অনেক ত্যাগ তিতিক্ষায় আপনি থাকলেন, কিন্তু কি হলো ফলাফল? আপনার যে নারীটি সন্তান প্রসব করলো সেটা মৃত। তো এই জুলাই তথাকথিত এই স্বরাষ্ট্রমন্ত্রী, এই মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনায় তো এটাই প্রমাণ হয়। তারাই বলতেছে জুলাইয়ের চেতনার ব্যবসা করে না। আমরা বললে তো দোষ হয়ে যেত। আমরা যদি বলি যে জুলাইয়ের চেতনা বন্ধ করে, আমাদের বলবে আওয়ামী লীগের দোষ। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা আর কত করবা, আমাদের বলবো আমরা হইলাম ভারতের দোষর। আমরা যদি বলি জুলাইয়ের চেতনা থামা, বলবে এই ইহুদির দোষর। কত কথা বলে রে, এরকম তারা চলে আসবে। কিন্তু এখন তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এই জুলাই চেতনা তার চলবে না। আপনি দেখেন তারা বললো 2000 শহীদ হয়েছে, তার দাবি করলো। আর চিফ প্রসিকিউটর তো বলছে 15-20 হাজার হবে। আমরা কি পেলাম যে 830-32 জনের উপরে কেউ আবেদনই করতেছে না। এখন কি তারাইলো জুলাই, তার মধ্যে আবার এর মধ্যে আবার 400 আবার জিন্দা শহীদ। কেউ আবার সৌদি আরবে ঘুরতেছে জিন্দা, কেউ আবার লাইভ টেলিভিশনে আইসা পডকাস্ট করতেছে, অথচ সে নাকি শহীদ হয়ে গেছে এবং তার বিরুদ্ধে ওই তার শহীদ হওয়ার কারণে মামলা হয়েছে। সেই মামলায় অনেকে আসামি হয়ে আছে, কারো কারো রায় হয়ে আছে। কিরকম একটা কি জাতির সাথে একটা ঠাট্টা, পৃথিবীর মানুষের সাথে মস্করা, আন্দোলনের নামে মস্করা, রাজনীতির নামে কি ফাত্রামি, এগুলো তো হাস্যকর ব্যাপার। মিথ্যা মামলা দিয়ে আপনি রাজনীতি কতদিন প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন? এভাবে তো হয় না। আপনি ধরে নিলাম আপনি যে কোনো ভাবে ক্ষমতা এসেছেন, আপনি তো জনগণের সাথে আপনার স্বচ্ছ থাকতে হবে। এটা কি জবাব? চিফ প্রসিকিউটরের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ বলে যে আইনের সাথে জড়িত, সে তো কোনো দল হইতে পারে না। সে বলতেছে 15-20 হাজার শহীদ হয়েছে। আমরা 850-এর উপরে আবেদন করেন। আবার এদিকে শুনলাম হাদির বিবি সাহেব নাকি ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি। আমরা তো জানি এরা পালাবে। ডিসেম্বর আসার আগে সবই পালিয়ে যায়। আপনি লিখেছেন না ডিসেম্বরে কি ঘটবে? আরেকটা জিনিস ঘটবে, এই যে আজকে যারা তথাকথিত জুলাই বিপ্লবী, তারা দেখবেন দলে দলে পালে পঙ্গপালের মতো একটা করে না, দলে দলে পালাবে এরা। আপনি এটা নিশ্চিত থাকেন। এরা না পালিয়ে এদের উপায় নাই, কারণ তারা এত অন্যায় করেছে, এত বিচার করেছে, তারা ক্ষমাও চাইতে পারবে না, তাদের কেউ ক্ষমাও করবে না। এত অপরাধ তারা করে ফেলেছে। আপনি যদি আওয়ামী লীগ, তাদের ভাষায় আওয়ামী লীগ, তাদের হিসেবে 832, আপনি বলেন তো প্রতিদিন 40 জন মানুষ, প্রতিদিন 40 জন প্রতি মাসে 40 জন মানুষের মৃত লাশ নদীতে পাওয়া গেছে। এদের 40 জনের 30 জনই তো আওয়ামী লীগের মানুষ। এই হিসাব আপনাকে দিতে হবে না? এই 22 মাসে প্রতিদিন 40 জন করে হিসাব করে তো পত্রিকা এসেছে। এটা তেমন না যে আওয়ামী লীগের আমলে পত্রিকা এসেছে। এই তারেক রহমানের মুসলেখা সরকারের আমলেই পত্রিকায় এসেছে যে প্রতিদিন 40 জন মানুষ মারা গেছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এবং এর অর্ধেকই তাদের কোনো বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। এরা কারা? এরা একদিন বেরোবে। এরা সব আওয়ামী লীগের মানুষ ছিল, এরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ছিল। এগুলো হিসাব তো আপনাকে দিতে হবে। এই দেশের পুলিশকে দিতে হবে, পুলিশের আইজিপি কে দিতে হবে, এই দেশের গোয়েন্দা প্রধানকে দিতে হবে, এই দেশে যারা এই মুহূর্তে সরকার চালাচ্ছে তাদের সরকারি দল হিসেবে তাদের হিসাব দিতে হবে, সরকার হিসেবেও তাদের দিতে হবে, রাজনৈতিক দল হিসেবে এগুলো হিসাব দিতে হবে। ডিসেম্বর থেকে সেই হিসাব দেওয়া শুরু হয়ে যাবে। আপনি দেখেন, আপনি যদি এই কথাটা বলেন যে ডিসেম্বরে জুলাইয়ের চেতনার ব্যবসা বন্ধ করো, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। আপনি যত ক্ষমতাধারী হন, এই কথা বলে আপনি টিকতে পারবেন না। ঢাকায় হয়তো এসে আপনি থাকতে পারবেন, আপনি এলাকায় আপনি থাকতে পারবেন না, বা এলাকায় থাকতে পারলে ঢাকায় থাকতে পারবেন না, আপনাকে পাকড়াও করবে। কিন্তু ঘটনা তো সত্য। জুলাইয়ের চেতনার ব্যবসা আমরা কি দেখলাম? একজন তো তার জুলাইয়ের চেতনা, তার 1 জুলাই শহীদের মা আবেদন করেছে তার বাপের যে তার জুলাইয়ের যে ভাতা সেটা যেন বন্ধ করে। কারণ কি? এই জুলাইয়ের চেতনা টাকা না, সে বিয়ে করতে গেছে, হাঙ্গা করতে গেছে। মানে কত রুচি নিম্নমানের হলে এটা হয়। পাশাপাশি আবু সাইদের বাপ কি বলেছে? আবু সাইদের বাপ বলেছে সেই পুলিশকে ফাঁসি নিয়ে তাকে যেন 2টা ফ্ল্যাট দেওয়া হয়। চিন্তা করে দেখেন আপনি যে জুলাই চেতনা কোথায় নিয়ে গেছে। আমরা সেই জন্য শুরু থেকেই বলেছিলাম যে এটা জুলাই চেতনা ছিল। জুলাই চেতনা আবার কি? আপনি বলেন তাদের কোনো আদর্শ ছিল কিনা? প্রত্যেক রাজনীতিতে, প্রত্যেক রাজনৈতিক তাদের একটা কোনো না কোনো আদর্শ, সেই আদর্শ আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু একটা আদর্শ। 5 আগস্ট পর্যন্ত আমরা কোন চেতনার গল্প শুনি নেই। আমাদের চেতনার গল্প শুনেছেন? তখনকার চেতনা ছিল মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কে বলছে? তখন মুজিবীয় চেতনা ছিল, এরাই মিছিল করেছে। তখন চেতনা ছিল তোমার আমার ঠিকানা, পদ্মা, মেঘনা, যমুনা,
যেই না 5 তারিখ হয়ে গেল, তোমার আমার ঠিকানা হয়ে গেল লাহোর, করাচি। যেই না 5ই আগস্ট ঘটে গেল, তোমার আমার ঠিকানা তুরস্ক পাকিস্তান, তুরস্ক পাকিস্তান বদলে গেল। যেই না 5ই আগস্টের ঘটনা ঘটে গেল, তখন ওই যে বৈষম্য মুক্তিযুদ্ধের মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে স্লোগান দিয়ে তারা বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বর বাড়ি ভাঙলো। যারা বললো যে দলে দলে কি জায়গায় জায়গায় খবর দে, দেশে দেশে খবর দে, রাজাকারদের খবর দে, তারা এসে মুক্তিযুদ্ধের গলায় চেতনা, কে বলেছে চেতনা ছিল? আগে 5ই আগস্টের আগের দিন ছিল মুক্তিযুদ্ধের চেতনা, তারাই তখন 180 ডিগ্রি উল্টে গিয়ে এখন রাজাকারী আলবদরি চেতনা নিয়ে চলে আসছে। ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছে, নিজেদের সাথে প্রতারণা করেছে। সুতরাং এই তথাকথিত জুলাইয়ের এই চেতনা টিকবে না, টিকতে পারে না, কারণ কোনো চেতনাই ছিল না। এটা ছিল একটা মুনাফিকি, ভণ্ডামি, আপনার হিপোক্রেসি, যা এখন দিনের আলোর মতো পরিষ্কার, একেবারেই পরিষ্কার। সুতরাং তাদের মুখোমুখি হইতেই হবে আবার জনগণ কখনো ক্ষমা করবে না। 2টা অপরাধে তাদের হবে। প্রথমত, এরা অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, সন্ত্রাস করেছে, মানুষকে মেরেছে, শিক্ষকদের অসম্মান করেছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করেছে, সকল পেশাজীবীর উপর আক্রমণ চালিয়েছে, দলমত নির্বিশেষে সব মানুষের উপর আক্রমণ চালিয়েছে। সেই হিসাব দিতে হবে। পাশাপাশি জাতির সাথে তারা চেতনার নামে প্রতারণা করেছে, এই হিসাবও তাদের দিতে হবে। সেই সাথে বিদেশি শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার অনুমতি, বন্দর দিয়েছে, করিডোর দিয়েছে, এগুলোর হিসাব দিতে হবে। অসম চুক্তি করেছে, এগুলোর হিসাব জনগণের কাছে দিতে হবে। জি, আপনার এই জুলাই চেতনা নিয়ে পরে আবার আমরা আলোচনা করবো। আপনি চোখে পড়েছেন নিশ্চয়ই যে একটা মিছিল হয়েছে প্রেস ক্লাবের সামনে, ব্ল্যাক জুলাই, কালো কালো জুলাই। হ্যাঁ, জি, এগুলো তো এখন দিনকে দিন তো মানুষ মুখ খুলতেছে জুলাই নিয়ে। যাই হোক, আমরা ইন্টারন্যাশনাল ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। ইন্টারন্যাশনাল ঠিক না, আন্তর্জাতিক পলিটিক্স আমাদের দেশের জন্য এখন ভারত, আমেরিকা এবং চীন 3টা দেশই খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। তারেক রহমানের সরকার এই 3 দেশকে কিভাবে মেনটেন করবেন, এইটা অনেকেই প্রশ্ন করেন। আপনার কাছে কি মনে হয়, তিনি কি 3 দেশকে একসাথে খুশি রাখতে পারবেন? তিনি তো এখন আবার সৌদি আরব সফর করবেন, দাওয়াত পেয়েছেন। শুরুতে আপনি বলেছেন যে জুলাই দিবসকে তারা কালো দিবস পালন করেছে। মুভমেন্ট মেহেদী সম্ভবত বিকল্প কি, নতুন বিকল্প ধারা, এরকম কিছু তার নাম, নতুন কি ধারা, নতুন ধারা সম্ভবত তার দলের নাম। তারা স্বল্প সংখ্যক তারা মিছিল করেছে। এই যে তারা মিছিলটা করেছে, এটা তো এমনিতে করে নাই। সেই মুভমেন্ট মেহেদীও কিন্তু সেই আওয়ামী লীগ সরকারের সমালোচক ছিল, সে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু আওয়ামী লীগের সমালোচক ছিল। আমার সাথে কথা হয়েছে, বলেছে তারাই এখন মিছিল করতেছে যে জুলাই হচ্ছে কালো দিবস। কেন? কারণ তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এই জুলাই আসলেই কালো, কারণ হচ্ছে যে অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। জুলাই, এই তথাকথিত জুলাই আসলেই কালো দিবস। আমাদের 72 সংবিধান ধ্বংস করেছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। তারা বলেছে যে কোট আনকোট জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা সেই তথাকথিত সেই কি যেন হাদিস, সে নিজে বলেছে। তো আপনি এটা সরাসরি, আপনি প্রথমে তো আদর্শগত আপনি বিরোধ করেছেন। পাশাপাশি এই দেশের এই জুলাই চেতনা, তথাকথিত জুলাই চেতনা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, আমাদের শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, আমাদের রপ্তানি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের ভাবমূর্তিকে ধ্বংস করে দিয়েছে সারা পৃথিবীতে। তো আপনাকে তো কালো দিবস এটা হবেই। এটা হলো আপনার প্রথম কথার উত্তর, যেটা মুমিন মেহেদী এবং তার দল নিয়ে এটা করেছেন। আর আপনি যেটা বললেন চায়না, আমেরিকা, ভারত, বাংলাদেশে এখন যে কূটনৈতিক অবস্থা, বর্তমান যে সরকার চলতেছে, এদের কোনো কূটনৈতিক তৎপরতাও নেই, কূটনৈতিক তৎপরতা করার মতো যোগ্যতাও তাদের নেই। আমার কাছে কোনো কাউকেই মনে হয় নাই। কারণ আপনি তো একটা জিনিস কি জানেন, অর্জিত যোগ্যতা আর আরোপিত যোগ্যতা আলাদা জিনিস। দাস কখনো কূটনীতিক হয় না। আপনি যত দুর্বলই হন আর যত সবলই হন, দাস কখনো কূটনীতি হয় না, কূটনীতিক হয় না। কূটনীতিক তারাই হবে যারা স্বাধীন। এখন যারা ক্ষমতায় আছে, রুমিন ফারহানার মতে যে প্রধানমন্ত্রী হইল লন্ডনের, স্বরাষ্ট্রমন্ত্রী হইল ভারতের, কেউ বলে শিলংয়ের, তারপর পররাষ্ট্রমন্ত্রী হইল আমেরিকার, বিরোধী দল হইল পাকিস্তানি। তো এই যে কথাগুলো মানুষ বলে, এমনি এমনি তো বলে না, এমনি এমনি কথাগুলো আসে নাই। আপনি এটা কিভাবে আপনি এটাকে প্রতিবাদ করবেন? আর কূটনীতির কথা বললেন, চায়নার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। এগুলো হচ্ছে দাস প্রভুর সম্পর্ক। আমেরিকার সাথে তো কূটনৈতিক সম্পর্ক নাই, দাস প্রভুর সম্পর্ক। আর ভারতের প্রতি রয়েছে বিদ্বেষ। তো বিদ্বেষ থাকলেও তো আপনি তারপর আবার বাংলাদেশ শত্রু রাষ্ট্রের সাথেও মানুষ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে, সেইভাবে ডিল করে। বাংলাদেশ, আমাকে বলেন তো কে এখন একজন কূটনীতিবিদ?
একজন। আমাদের বাংলাদেশের একজন সরকারি উপদেষ্টা রয়েছে, তার নাম জাহেদ। যে জাহেদের দিল্লিতে এয়ারপোর্টে বলছে তো দেখেই মনে হয় নেশাখোর। তো এগুলো দিয়ে আপনার দেশ চালাবেন? আমাদের ডিপ্লোমেসি, আমরা তো কোনো ডিপ্লোমেসি দেখেই না আমরা, তাহলে তো দেশের এই অবস্থা হতো না। এই দেশে যদি ডিপ্লোমেটরা সঠিকভাবে কাজ করতো বা যোগ্য লোকদের সেখানে নিয়োগ দিত, তাহলে তো বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগ আসতো, বাংলাদেশে স্থিতিশীল হতো, বাংলাদেশে বিদেশিরা আসতো। কই আপনার প্রভু রাষ্ট্র ছাড়া কেউ তো আর নাই, কেউ কথা বলে না, এবং প্রভু রাষ্ট্র বেশি দিন থাকবে না। কারণ কি? কারণ যখন তাদের বাণিজ্য না হবে, আর যে যাই বলো, জনপ্রিয়তায় যদি আপনি শূন্য হয়ে যান, আপনাকে কেউ জায়গা দিবে না। এই বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দলে, তাদের জনপ্রিয়তা প্রতিদিন তাদের জনপ্রিয়তার পতনের যে গভীরতা, সেটা বেড়ে চলছে প্রতিদিন। তারেক রহমানের আসার সময় তার দলের মধ্যে যে আমি তার দলের কথা বলছি, জনগণের কাছে তাদের কোনো জনপ্রিয়তা নাই। কারণ এই দলটা যদি জনপ্রিয় হতো, এদের যদি ন্যূনতম মুরত থাকতো নিজেদের মাজার শক্তিতে চলার বলার, তাহলে তো সেনাবাহিনী বটে থাকতো না। পৃথিবীতে কোন দেশ আছে যে নির্বাচন হওয়ার পরে 4 মাস যাওয়ার পরেও, এতদিন তো সেনাবাহিনী ছিলই, ইন্টারিম গভর্নমেন্ট কোনোদিন সেনাবাহিনীতে চলে, ইন্টারিম গভর্নমেন্টের প্রতি সবার সমর্থন থাকে, তারা তো ভয় কিসের? তার মানে ওই সরকারটাও যে জনগণের সরকার ছিল না এবং ইন্টারিম গভর্নমেন্ট ছিল না, তার প্রমাণ সেনাবাহিনী। এবং এই সরকার তথাকথিত নির্বাচনের মাধ্যমে আসলেও তারা যে জনগণের সরকার নয়, এবং তাদের নিজেদের আত্মবিশ্বাসের অভাব। আমি শেখ ফরিদ যদি কোনোদিন ক্ষমতায় যাই, আমি তো একদিন সেনাবাহিনী থাকতে দেবো না। আমার সরকার চাহে থাকুক, চাহে না থাকুক। কারণ কোন নির্বাচিত সরকারকে সেনাবাহিনী খুঁটিতে দাঁড় করায় রাখবে, এটা তো তাদের জন্য লজ্জার। অবশ্য কার কাছে বলা যায়, তো লজ্জাই নাই। কারণ লজ্জাই যদি থাকতো, তাহলে তো আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ করে নির্বাচন করতো না, শুধু এখানেই খান্ত নয়। তারা এও বলতেছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত এবং আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না, মানে খালি বিল্ডে গোল দিতেছে। ভাই আগে দল ঘোষণা করে দিলে তো যে তোমার তারা গ্রহণ ঘোষণা করে দেখ যে বিএনপির এত পার্সেন্ট চেয়ারম্যান, জামাতের এত পার্সেন্ট চেয়ারম্যান, আমার ভাবির পোলাদের জন্য এত পার্সেন্ট, আগে এটা ঘোষণা করে দেখ। তো এগুলো তো মানুষ দেখতেছে। তার মানে কি এদের মাথার জোর নাই, এদের মুরুদ নাই, এদের গণতান্ত্রিক না যোগ্যতা আছে, না গণতান্ত্রিক আগ্রহ আছে। এগুলো মিথ্যা কথা। এরা অর্থাৎ এই 2024 সালের 5ই আগস্টের পরে এই তথাকথিত জুলাই আন্দোলনের যারা পৃষ্ঠপোষক এবং জুলাই আন্দোলনকারী, তারা প্রমাণ করে দিয়েছে যে এরা কেউ গণতান্ত্রিক নয়। এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী যে তা নয়, এটা তো প্রমাণিত। এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না, এরা সরাসরি মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি 72 সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, এরা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করেছে। তার মানে কি? এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন আপনি অন্তত গণতান্ত্রিক এটা তো দাবি করবেন, সেটা তো আপনি পারেন নাই। কারণ বাংলাদেশে এই মুহূর্তে 5 থেকে 6 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। আপনি সেই দলটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। যে দলের সমর্থক 5-6 কোটি, আপনি তাকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে আপনি চালাবেন? আর এটা তো আপনি তাহলে গণতান্ত্রিক নন। আপনি স্থানীয় নির্বাচনেও আপনি অংশগ্রহণ করতে দিবেন না আওয়ামী লীগকে। তার মানে কি? তার মানে হলো আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। এগুলো আপনাদের মুখের কথা, বাজে কথা, এটা ফাত্রামি ছিল। এই যে গণতন্ত্রের জন্য আন্দোলন, কোটার জন্য আন্দোলন, মিথ্যা কথা। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, আজকে 63% কোটা। কোথায় কোটা নেই? তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করে। অর্থাৎ আপনি বললেন যে আমি চা খাবো না, এর বিরুদ্ধে আপনি আন্দোলন। আপনি এসে চা না কফি সহ খাওয়া শুরু করলেন, পাল্টিতে চা খান। কিন্তু মিথ্যা কথা। জনগণের সাথে ধোকা, নিজের সাথে ধোকা, জাতির সাথে ধোকা, পৃথিবীর সাথে ধোকা। তো এই ধোকাবাজ কতদিন ক্ষমতায় থাকবে? ধোকাবাজ দিয়ে করে আপনি শোনেন, ছলে বলে কৌশলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন, বলেও থাকতে পারবেন, কৌশল থাকতে পারবেন। শুধু ছলে কি থাকতে পারবেন? এরা তো ছল, শুধু ছল করে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে এটা নাই। বরং এই 4 মাসে বিএনপি, আমি বলছি না সারা বাংলাদেশে, আমি আপনাকে লিখিত দিতে পারি, আপনি নিজেও বা এখানে যারা দর্শক আছেন, 4টি জেলা, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো 4টি জেলা আপনি গবেষণা করেন, মাত্র 7 দিন আপনি খোঁজ নেন, খবর নেন যে বিএনপি 2024-এর এই 12ই ফেব্রুয়ারির পরে ক্ষমতায় আসার পরে তাদের জনপ্রিয়তা কতটুকু নেমেছে আপনি দেখেন তো। আগামী আর 4 মাসে এই সরকার তো কোনো জনপ্রিয়তাই থাকবে না। শেখ হাসিনা যদি ঘোষণাও না দিত, 27 সালে এই সরকার পড়ে যেত। শেখ হাসিনা তিনি ঘোষণা করেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন তিনি ডিসেম্বর আসতেছেন। এই ঘোষণা না দিলেও 27 সালে এই সরকার পড়ে যেত। আমি নিজেই সবার আগে বলেছিলাম যে না, এই সরকার 29 সাল পর্যন্ত থাকবে। পরে দেখলাম না, 28 পর্যন্ত টিকবে না, এখন দেখি 27ও টিকবে না। কারণ এটা কেন বলছে? কারণ তাদের যে জনপ্রিয়তা, তাদের যে আকাঙ্ক্ষা, আপনি বলেন তো তারা কি জনগণের সামনে তারা কি এনেছে? তারা কি বলতে সাহস পেয়েছে আমরা দেশের জন্য এটা করতেছে? এই কথা বলার তাদের সাহস তাদের নাই। মিথ্যা আশ্বাসও দিতে পারে নাই। মানুষ তো স্বপ্ন নিয়ে বাঁচে, তার তো স্বপ্ন দেখাতে পারে না। কি বলেছে বলেন? 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বেড়েছে, এই 4 মাসে 4 ইঞ্চি 4 জনের চাকরি হয়েছে নতুন।
হ্যাঁ হয়েছে, কিছু সরকারি চাকরি তারা জোর করে নিজেদের লোক ঢুকিয়েছে, ওটা আলাদা বিষয়। আপনি দেখেন এই চার মাসে তারা 4 টাকা বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে ভাই। 4 মাসে 4টা তো দূরে করা, একটা ফ্যাক্টরি বন্ধ ঠেকাইতে পারছে, নতুন ফ্যাক্টরি করবে তো দূরে কথা, তারা বন্ধই ঠেকাইতে পারতেছে না। তো এই সরকারের কি অবস্থা হবে? জনগণ কেন তাদের প্রতি আস্থা রাখবে? আপনি আমাকে বলেন, এটা কি হয় এইভাবে দেশ চলে? আপনি গণতান্ত্রিক হবেন না, অর্থনৈতিক উন্নয়ন দেবেন না, একটা কিছু তো করতে হবে আপনাকে, আপনি কোনোটাই করবেন না, এটা তো হয় না। জনগণ তাদের যে জনগণ তারাই তো মানবে না। আমি বলেছি যেদিন জননেত্রী শেখ হাসিনা আসবেন, যে জনস্রোত থাকবে তার 25% থাকবে তো বিএনপি জামাতের লোক। তারা খুশি শেখ হাসিনা আসতেছে এই খবরে। আওয়ামী লীগের চাইতে আমি সরি এই কথাটা বলাতে, আওয়ামী লীগের নেতারা একটু ভয় আছে, আক্রমণ হবে, হেন হবে, তেন হবে, মুখোমুখি হইতে আন্দোলন করতে হবে, কিছু কিছু বলে, সবাই না, আমাকে তো উদ্গ্রীব জান দেওয়ার জন্য রেডি। কিন্তু যারা জামাত বিএনপি করে তাদের 25% রেডি কখন থেকে আসে। কারণ চাউল আলার দোকানে চাউল বেচা নাই, মাছ আলার দোকানে মাছের বাজারে মাছ বেচা কমে গেছে, আপনার মাংসের দোকানগুলো কসাইদের জিজ্ঞেস করেন বেচা কমে গেছে, ফ্যাক্টরির মালিককে কর্মচারীদের জিজ্ঞেস করেন তারা ভয়ে আছে, ফ্যাক্টরির মালিককে জিজ্ঞেস করেন সে আরো ভয়ে আছে। কে ভালো আছে? মোল্লাদের দাওয়াত কমে গেছে, মোল্লাদের ব্যবসা ওয়াজের ব্যবসা কমে গেছে। সিনেমা তো আগে থেকেই না, বোম্মার এটা ক্লিয়ার করে দিচ্ছেন না, সিনেমা তো গায়েব, নাটক গায়েব, শিল্পকলা গায়েব। আচ্ছা বাদ দেন, মৌলবীরাই করে খাক, মৌলবীদের ব্যবসা তো ভাটা, এখন মৌলবীদের ব্যবসাতেও ভাটা, কারণ পয়সা নাই, পয়সা না থাকলে আপনি কি করে খাবেন? তো এই কারণে তাদের যে জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা তো আসবেই এবং তাকে ঠেকায় রাখতে পারবে না কেউ, না কারো পক্ষে সম্ভব না। আসলে ফরিদ ভাই, আমাদের এই দেশের মানুষের দুর্ভাগ্য, একটা স্থিতিশীল সরকার সেই 90-এর দশকের পর থেকে, তো 80 দশকের পর থেকে আর সে সুযোগে উঠছে না। আমি এই দুজন দর্শকের দিকে কমেন্ট নিতে চাই ফরিদ ভাই। একজন কমেন্ট করেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল, আর আরেকজন কমেন্ট করেছেন শেখ হাসিনা যদি না আসেন ডিসেম্বর, তাহলে তার দলের লোকজনের মনোবল ভেঙে যাবে। আপনার কি? আমি তাদের দুই কথার সাথে অবশ্যই দর্শকরা, আমি দর্শকদের খুব সম্মান করি, তাদের মতের সাথে দ্বিমত হইতে পারে, আমার সমস্যা নাই, মত প্রকাশের স্বাধীনতা আছে। যে দুইজন দর্শক কমেন্ট করেছে আমি মনে করি দুইজন দর্শক সঠিক বলেছেন, সত্যি বলেছেন যে আওয়ামী লীগের একটা শিক্ষা হওয়া দরকার ছিল। আবার যেটা দ্বিতীয় প্রশ্ন করলেন এটাও সত্য, ওইটা আরেকবার বলেন দ্বিতীয় প্রশ্নটা, এটাও সত্য। যে শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে না আসেন, তাহলে তার দল মনোবল ভেঙে পড়বে। হ্যাঁ, এটা মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নেই। তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরাটা দেরি হবে অনেক এবং খুব কঠিন হবে। আওয়ামী লীগ আসবে, এখন হয়তো ডিসেম্বর হয়তো 1 হাড়ি 2 হাড়ি দিলে মাটিটা ভিজে যাবে, কিন্তু ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন তাহলে সেটা 10 হাড়ি দিয়ে ভেজাইতে হবে, কষ্ট হবে, কিন্তু আসবেনই তিনি। আর আমার ধারণায় অবশ্যই দর্শক দুজনে খুবই চমৎকার মন্তব্য এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন, যারা পলিসি মেকার, এই দুইটা মন্তব্য আপনারা ভাববেন। এই দুইটা মন্তব্য, অল ক্রিটিক্স আর নট এনিমি, সকল সমালোচক সত্য না। যে দর্শক, আমি জানি না তারা কোন সেন্স থেকে বলেছেন, কিন্তু তারা কিন্তু সত্য বলেছেন, এটা অপ্রিয় হলেও সত্য। আবার একটা কথা বলি, আমি একটু যোগ করি তৃতীয়, সেটা জনগণের একটু শিক্ষা পাওয়া দরকার ছিল, যে কে আসলে কেমন লাগে, ঠিক আছে, যে কোন স্বামীর ভাত খাইতে কেমন লাগে, একটু জনগণেরও বোঝা উচিত ছিল। জনগণ এখন বুঝতে পেরেছে, শুধু আওয়ামী লীগ বুঝবে না, জনগণও বুঝতে পেরেছে তারা কি করেছিল। তারা চেয়েছিল যে এদের সরাই দিলে আরো ভালো থাকবে, কিন্তু দেখেছে না, আরো ভালো না, উল্টা হয়েছে, যে তারা শুধু খারাপ না, শুধু খারাপও যদি থাকতো একখান কথা ছিল, চরম পরিস্থিতির মুখোমুখি। তার জন্য আপনি ঠিকই বলেছেন যে আওয়ামী লীগের শিক্ষা উচিত ছিল, আমি বলি জনগণেরও শিক্ষা উচিত ছিল। আর যেটা বলেছেন ডিসেম্বরে যদি জননেত্রী শেখ হাসিনা না ফিরেন, এটা আওয়ামী লীগের জন্য কঠিন হয়ে যাবে, এটা সাথে মনোবল ভেঙে যাবে, কোনো সন্দেহ নাই। আমি আপনার সাথে একমত এবং আপনার মতের প্রতি আমি শ্রদ্ধা জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের যারা পলিসি মেকার, তাদের এই দুই মতকে খুব গভীরভাবে নেওয়া উচিত। জি, একটা আচ্ছা, মাঝে একটা ইন্টারেস্টিং কমেন্ট দেখতে পাচ্ছি, ফিরবে আপনার। আমি ভিন্ন একটা ব্যতিক্রম একটা জায়গার প্রসঙ্গ, আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, ওনাকে তো ইউনুস যত হেনস্থা অপদস্থ করা হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করলাম। তাই যখন সরকার আসার পরে তাকে মূল্যায়ন করা হচ্ছে, এখানে কারিশমাটা কি? এটা একটু বিএনপি রাষ্ট্রপতি চেঞ্জও করে নেই এবং ওনাকেই রেখে দিয়ে উনি এখন
জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করছেন, জুলাই আন্দোলনের পক্ষে কথা বলছেন। এই কারিশমাটা কোন জায়গায়? এটা কি বুঝতে পারছেন? প্রেসিডেন্ট পদটা হচ্ছে বাংলাদেশে একটা অর্নামেন্টাল, অনেকটা এটা আপনি গহনার সাথে তুলনা করতে পারেন, তার ক্ষমতা বেশি থাকে না। তো প্রেসিডেন্ট সাহেব হচ্ছে বাংলাদেশের জলের মতো, তিনি যে পাত্রে থাকেন সেই রং ধারণ করেন। তিনি এখন জুলাইয়ের প্রশংসা করেন, তিনি এখন জিয়াউর রহমানের প্রশংসা, জেনারেল জিয়ার প্রশংসা করেন, তারেক রহমানের প্রশংসা করেন। কয়েকদিন পরে হয়তো শুনবো যে তারেক রহমানের যে বিড়াল যে বউ আছে তারও প্রশংসা করবে। অবশ্য বাংলাদেশে তো এরকমই হয়ে থাকে। আর তিনি কি করবেন? আর তিনি যে আদৌ তিনি মুক্ত মানুষ কিনা, আই হ্যাভ এ ডাউট। বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট আদৌ তিনি মুক্ত মানব বা একজন মুক্ত মানুষ বা মুক্ত সত্তা, নাকি তিনি গৃহবন্দী তা আমি জানি না। কারণ তিনি কি করে, যিনি যার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ, যিনি নিজে মুক্তিযোদ্ধা, তিনি কিভাবে এগুলো কথা বলেন আমি জানি না। তিনি কিভাবে জুলাই সন্ত্রাসকে অনুমোদন দেন আমি জানি না। আমার ধারণা তিনি গৃহবন্দী। তাই আমি কোনো বন্দী মানুষ নিয়ে কোনো আলোচনা করতে আমি রাজি না। কারণ এই মানুষটা যদি মুক্ত হয় তাহলে আমি তাদের নিয়ে কথা বলতে পারি। সেটা শক্তিমান হোক দুর্বল হোক, আমি মনে করি তিনি একজন গৃহবন্দী মানুষ। তাই বন্দী মানুষ নিয়ে আলোচনা করা মনে হয় আমাদের খুব একটা ভালো হচ্ছে না। এটা আমার দিক থেকে আমি বিবেচনা করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে। ভালো থাকবেন। আমি এবার একটু 1 মিনিট সময় নিতেছি। আপনি একজন দর্শক কমেন্টস করেছে আপনার এখানে যে সাংঘাতিক ইলিয়াস বলেছে শেখ হাসিনা আসবেই। জি, শেখ হাসিনা আসবেই। এটা আমি যদি বলতাম তাহলে বলতেন শেখ হাসিনার দোসর। এটা আমি যদি বলতাম শেখ হাসিনা অবশ্যই আসবে তাহলে আপনারা বলেন আমি ভারতের দোসর। এমনকি আমাদের যে আতিক রহমান পূর্ণিয়া সাহেব আছে, উনিও যদি বলেন তার শেখ হাসিনা আসবে তাহলে আপনিও বলবেন যে তিনি জুলাই সন্ত্রাসের বিরুদ্ধে, জুলাই আন্দোলনের বিপরীতে চলে গেছেন, এটা বলবেন। কিন্তু এটাই সত্য। আমি জানি না সাংঘাতিক ইলিয়াস যে নিজে বলেছে সে নিজে বলেছে তার রক্ত হলো পি পজিটিভ, মানে পাকিস্তানপন্থী। সেই জন্য আমি তাকে, অনেকে আমাকে বলে আপনি পিনাকি নিয়ে তো ইলিয়াসকে না কেন করেন না, সে তো স্বাধীনতা, সে তো ঘোষণা দিয়েছে সে পাকিস্তানপন্থী। সেই লোকটা ঘোষণা দিয়েছে আপনার শত্রু, তার নিয়ে আর কি আপনি সমালোচনা করবেন? তার সাথে তো আপনার মুখোমুখি হইতে হবে, তার তো সমালোচনা করার কিছুই নেই। তা না হ্যাঁ পূর্ণিয়া ভাই বা আমরা বললাম একটা করলাম একটা, তাহলে সমালোচনা করা যায়। কিন্তু সে তো ঘোষণা দিয়েছে সে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তবে দেখেন, শুধু আমরাই বলি না, এই যে সবচেয়ে বঙ্গবন্ধু পরিবারের সমালোচক, শেখ হাসিনার সমালোচক, আওয়ামী লীগের সমালোচক, ছাত্রলীগের সমালোচক, ভারতের সমালোচক, হিন্দুর সমালোচক, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিদ্বেষী ইলিয়াসও কিন্তু বলতেছে শেখ হাসিনা ফিরবেন। আসলেই তিনি ফিরবেন। কারণ ওই যে আমাদের এডিটর সাহেব যে শিরোনাম দিয়েছেন যে চেষ্টা কেন করতেছে? আমেরিকান রাষ্ট্র থেকে, দূতাবাস থেকে বাংলাদেশে মানুষ নিহত হয়েছে এরকম খবর প্রথমে গেছে, তারপরে মানুষ নিহত হয়েছে। আগের দিন খবরটা গেছে পরের দিন। এটা অলমোস্ট ওই কথাগুলোকে স্মরণ করিয়ে দেয় যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মানে যেই সময়টা হত্যাকাণ্ড হয়েছে তারও কয়েক ঘন্টা আগে এখান থেকে কিন্তু ডেসপাচ গিয়েছিল যে বঙ্গবন্ধুকে, মানে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এই ডেসপাচ চলে গিয়েছিল। এটা কিন্তু রেকর্ডেড, আমেরিকান ডকুমেন্টারি রেকর্ডার দিয়ে। ওনার তখনও এই মর্মান্তিক হত্যাকাণ্ডটা হয়নি, তখনই কিন্তু এই ঘটনাটা তারা ডেসপাচ পাঠিয়েছে। এবারও কিন্তু সেই আসছে যে জুলাইতে মানুষ মারা যাওয়ার, মানে সেইভাবে মানুষ মারা যাওয়ার আগেই অনেক মানুষ মারা গেছে বলে ডেসপাচ পাঠানো হয়েছে, এবং সেই হিসাবেই তাদের কূটনীতিকে তারা সামনে নিয়ে গেছে। এবং অন্যান্য পশ্চিমা দূতাবাসও ভূমিকা রেখেছে, সেটা আপনারা জানেন। আশ্রয় দেওয়া থেকে শুরু করে তাদের নিজস্ব বাসভবনে থাকতে দেওয়ার থেকে শুরু করে সবকিছু তারা করেছে। সো ওদের ভূমিকা সম্পর্কে আমরা জানি পশ্চিমাদের। কিন্তু চীনের এই ভূমিকা, ভূমিকা মানে কি, চীন আমাদের রাজনীতির ভিতরে তেমন কিছু নাক গলাচ্ছে না, কিন্তু চীন বাংলাদেশের মাটিকে ব্যবহার করে এই পর্যন্ত দুটো রাষ্ট্রকে চীনা রাষ্ট্রদূত হুমকি পর্যন্ত দিয়েছে। তিনি নাম উচ্চারণ করে বলেন নাই। তিনি ব্রেন্ট ক্রিস্টেনসন, আমি আপনাকে এই ইয়েগুলো কোটেশনগুলো দেখাবো আপনাদেরকে। ব্রেন্ট ক্রিস্টেনসন যখন বাংলাদেশে এসে প্রথম প্রেস কনফারেন্স করে এবং সে বলে বাংলাদেশে তারা অন্য দেশের যে অস্ত্র বা অন্য দেশের যে থেকে বাংলাদেশ যে বিজনেসের প্রায়োরিটি দেয় অস্ত্র কিনে, এগুলো থেকে নিরুৎসাহিত করবেন, বাংলাদেশকে আমেরিকামুখী করবেন। এটার পরে ইমিডিয়েটলি চীনা রাষ্ট্রদূত কিন্তু রিয়াক্ট করেছিল। আরেকটা রিয়াকশন চীনা রাষ্ট্রদূতকে দেখা গেছে যে তারেক রহমান চীন সফর করে আসার পরে যখন এখানে হলো, তখন এক ধরনের
মানে কথাবার্তা চলতেছিল চীনের সাথে, আমাদের করিডোরের ব্যাপার আলোচনা হয়েছে, মুক্ত মানে চীন এটাকে প্রমোট করলেও বাংলাদেশে বেশি প্রমোট করছে যে করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে, অমুক দেওয়া হয়েছে, তমুক দেওয়া হয়েছে, জেট কেনা হবে, অমুক অনেক কিছু বাংলাদেশের তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছিল। তখন কোনো কারণ ছাড়াই চীনের রাষ্ট্রদূত একটা অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশ এবং চীনের সম্পর্কের মধ্যে কেউ হাত দিলে সেটা খুব তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, এরকম মন্তব্য করেছিলেন। তো এটা খুব মানে এটা অস্বাভাবিক, অনভিপ্রেত তো বটেই, অস্বাভাবিক মানে কোনো জন রাষ্ট্রদূতের এই ধরনের আচরণ, এটা সাধারণত এরকম তৃতীয় তিনি যে দেশে পোস্টেড সেই দেশে বসে সেই দেশের মাটি ব্যবহার করে তৃতীয় একটা দেশকে উনি থ্রেট করছেন, এটা কিন্তু খুব অস্বাভাবিক। দুটা ঘটনা এখন পর্যন্ত ঘটলো। এখন শেষ ঘটনাটা কাকে করেছেন এটা বলা মুশকিল। অনেকে মনে করেন, কেউ মনে করেন মানে যারা এক্সপার্ট তারা মনে করছেন যে বাংলাদেশ চীন থেকে জেটগুলো কেনা, জে-10 কয়েকটা ফাইটার 10টা না 20টা ফাইটার প্লেন কিনবে, এই জন্য আমেরিকা চাপ দেওয়াতে তারা রিয়াক্ট করেছে। আবার কেউ বলে না, বাংলাদেশ তিস্তার ব্যাপারে অতিমাত্র চীনমুখী হওয়ার কারণে ভারত রেগে গেছে, এই জন্য ভারতকে থ্রেট করছে। আসলে কাকে থ্রেট করছে কিন্তু এটা পরিষ্কার যে তৃতীয় কোনো দেশকে তিনি থ্রেট করেছিলেন। সো এটা খুব অস্বাভাবিক। তো এখন আসলে দেখেন, আমি কিছু উদাহরণ দিলে আপনি বুঝতে পারেন যে গত কয়েক মাসে চীনের রাষ্ট্রদূতের বক্তব্যগুলো শুনুন, গতকাল থেকে শুনুন। গতকাল উনি হঠাৎ করে বলছেন বাংলাদেশ চীন সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থা। একটা অনুষ্ঠানের মধ্যে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে বাংলাদেশের চীন পাশে থাকলে অনেক বাংলাদেশের উপকার হবে, এরকম বলেছেন। সেখানে উনি বলছেন বাংলাদেশ চীন সম্পর্ক ইতিহাসের সেরা অবস্থানে রয়েছে। মানে এটা মানে খুবই পলিটিক্যাল একটা কথা, যে পলিটিক্যাল কথা সাধারণত রাষ্ট্রদূতরা বলেন না। তারপর ওনার যদি আপনি একটার পর একটা দেখেন, প্রধানমন্ত্রী এই সরকারের আমলে প্রথম বিনিয়োগ করবে চীন, এরকম একটা উনি ঘোষণা। প্রথম কি বিনিয়োগ করবে জানেন না। বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের অবস্থানকে চীন সমর্থন করে। বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশে কি হয়েছে সেটা এখন পর্যন্ত, কিন্তু বিদেশি হস্তক্ষেপ এটা বোঝাই যায়। বিদেশি হস্তক্ষেপ বলতে আইদার যুক্তরাষ্ট্র অথবা ভারত, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ওই যে এগ্রিমেন্ট অন কি বলে রেসিপ্রোকাল ট্রিট যেটা হয়েছে, যে এগ্রিমেন্টটা হয়েছে ART, যে এটা হয়েছে, ওইটার কারণে আমেরিকা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়। আবার অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ, সেই সত্ত্বে হয়তো বিদেশি হস্তক্ষেপের নেই, কিন্তু ভারত কোনো হস্তক্ষেপের কথা এখন পর্যন্ত বলেনি, যেটা আমেরিকা করেছে। তা এখন আসেন, এইটা আপনি কতগুলো দেখবেন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অনুচিত। মানে এই জুলাই 2 তারিখে তিনি এটা বলছেন, ওই যে দুইটা বিষয় আমি বললাম, আরেকটা বলছেন জুন 22-তে। জুলাই টু জুন 22, এই দুইটা ঘটনা খুব মানে বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এমন ধরনের বিবৃতি কোনো রাষ্ট্রদূত কখনো করে নাই। তৃতীয় কোনো দেশকে তারা থ্রেট করতেছে। এবং আপনি যদি আরো আসেন সেখানে দেখেন বলছে আরেকটা, তৃতীয় পক্ষের চাপে চীন বাংলাদেশ সম্পর্ক ক্ষুণ্ণ হবে না। তৃতীয় পক্ষ, এটা হলো থার্ড, আমি 3 নাম্বারটা বললাম। তৃতীয় মানে অলওয়েজ তারা কাউকে না কাউকে মানে ইয়ে করতেছে, আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে, যেটা আমরা বুঝছি না এটা কি আমেরিকা নাকি ভারত, বা এই দুইজনের বাইরে কেউ না। হতে পারে আরেকটা, সেটা পরবর্তীতে আসছে, আরেকটা ব্যাপার আসতে পারে, কারণ এই দুইজনের ঠকাটুকিতে হয়তো মাঝখানে কেউ এসছে, সেই মাঝখানে কে এসছে সেটা একটা আমরা আলোচনায় আসবো। সেটা আবার চীনের কোনো স্বার্থের সংঘাত কিনা সেটা একটা আসছে। আমাদের দেশে আরো কয়েকটা পক্ষ বাংলাদেশে এন্টার করেছে, তো সে কয়েকটা পক্ষ যে এন্টার করেছে তার সাথে চীনের সমস্যা কি? কিন্তু চীন এখানে বারবার কিন্তু তৃতীয় পক্ষ, বিদেশি হস্তক্ষেপ, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা চীন মেনে নেবে না, অনুচিত, এগুলি বলতেছে। তারপরে তারা আমাদের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তারা কথা বলেছেন, যেমন জামায়াতের বক্তব্য নিয়ে চীনা দূতাবাসের উদ্বেগ, এই ধরনের উন্নয়ন ও স্থিতিশীলের জন্য সংস্কার করতে হবে বাংলাদেশে, মানে বাংলাদেশকে ডিকটেট করতেছে। এটা আগে কোনোদিন চীনের এই আচরণ ছিল না, চীন কোনোদিন এই ধরনের কথাবার্তা বলতো না। তারপরে আকবর, আপনি যদি একজন রাষ্ট্রদূতের গত 1 মাসের যদি আপনি হেডলাইন শোনেন, দেখেন আমি কয়েক মাসের হেডলাইনটা আমি আপনাদেরকে বলে শোনাই।
ওই জ্বালানি সংকট ব্যাপার থেকে শুরু করে যুদ্ধ, জ্বালানি সংকট মোকাবেলায় চীন সহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতা বাংলাদেশ পাবে, চীনের এটা ঘোষণা। জুলাই আগস্টে আহতদের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে। চীনের সামরিক সরঞ্জাম বাংলাদেশের জন্য উপযোগী, অ্যাডভোকেট করতেছে। তারপরে আমাদের সহযোগিতা অন্যের নির্দেশনায় পরিচালিত হবে না, এটা হলো 4 নাম্বার, অন্য কাউকে ইঙ্গিত করতেছে। আমাদের সহযোগিতা অন্যের নির্দেশনায় পরিচালিত হবে না, মানে তারা যে সহযোগিতা করবে অন্য কেউ এটা আমাদের ডিকটেট করতে পারবে না। মানে অন্যটা কে, এইটা কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের সরকারও বলছে না এবং চীনা দূতাবাসও বলছে না। তারপরে গত 10 বছরে বিএনপি জামায়াতের সঙ্গে যোগাযোগ করতে পারেনি চীন। অল অফ এ সাডেন বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টিকে, মানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে তারা এই অভিযুক্ত করেছিল। মানে সে ধরেন আমি ট্রেন্ডগুলো প্রথম থেকে তারা পলিটিক্সে ইনক্লুড করেছে, পলিটিক্সের ভিতরে তারা মতামত দিচ্ছে, একটা দল সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে, আবার বলতেছে যে এর আগে বলছে যে চীনকে নাকি সরকার বা সরকার দল বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ করতে দেয় নাই 10 বছর ধরে, এইসব কথাবার্তা বলছেন। এবং জ্বালানির সংকট মোকাবেলায় চীন যে কি সহযোগিতা করবে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা পরিষ্কার না, কেউ জানি না চীন কি দিয়েছে। তারপর আবার বলে আমাদের সহযোগিতা অন্যের নির্দেশনায় পরিচালনা, কে নির্দেশ করছে তাদেরকে? এই যে মানে একটা ভূতের প্রতি ওনারা ইঙ্গিত করে, ভূতটা কে, এইটাই আপনার খুঁজে পাওয়া কঠিন। তারপরে ধরেন এই যে এইগুলোর যদি প্রত্যেকটা রিপোর্টের যদি ভেতরে আপনি যায় দেখেন, বিশেষ করে এই যে তৃতীয় পক্ষের এইটা মেনে নেওয়া হবে না। সেখানে কি বলছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন তৃতীয় পক্ষের চাপে চীন বাংলাদেশ সম্পর্ক ক্ষুণ্ণ হবে না। বিএনপি নেতৃত্বাধীন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিকে সমর্থন জানিয়েছে চীন। ঢাকা বেজিং সম্পর্কের নতুন উচ্চতায় ওনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তারপরে কোন দেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অনুচিত, কোন দেশের বাংলাদেশের ব্যাপার বলছে। বাংলাদেশের নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বলেছেন আন্তর্জাতিক নিয়ম নীতি জাতিসংঘ সনদ অনুযায়ী কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা অনুচিত, সামবডি এলস হস্তক্ষেপ করছে। তারপর আরেক জায়গায় উনি বলছেন যে এটা বলছেন জুনের 22 থেকে, জুলাই 2 তারিখে এসে আবার বলছেন বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশ অবস্থানকে চীন। বিদেশি হস্তক্ষেপ বাংলাদেশ কি বলেছে চীনের কাছে, কোনো অভিযোগ করেছে যে বিদেশি কোন হস্তক্ষেপ বাংলাদেশ? আমরা নাগরিক হিসাবে কিছু জানি না, আমাদের সরকার আমাদেরকে কিছু বলে না, কাউকে কিছু বলেনি আমাদের সরকার কি তার মানে চীনের কাছে নালিশ দিচ্ছে? বলছে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীন বাংলাদেশের অবস্থানকে সমর্থন করছে। গত 50 বছরের এই নীতি চীনের পররাষ্ট্রনীতির অংশ উনি বলতেছেন। তারপরে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান, মানে আপনার চীনের এই অস্থির আচরণটা খুবই অস্বাভাবিক। এখন আসেন আমরা ওই চীন কেন এরকম করতে পারে, এগুলো আমাদের এবার আমি এতক্ষণ তাকে কোট করে বললাম। তার এবং মানে চীনের সাথে আমেরিকার বিরোধটা কি, বা চীনের সাথে ভারতের বিরোধে কোন জায়গাটায় আসলে লেজটা আটকাইছে, যেখানে বাংলাদেশের মাঝখানে চ্যাপ্টা হইতেছে, চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে বাংলাদেশ। কারণ বাংলাদেশকে করে মাঝখানে রেখে কথা বলতেছে, বাংলাদেশ কিন্তু সব জায়গায় বিব্রত হচ্ছে। এর নিশ্চয়, কারণ বাংলাদেশ কারোর কাছে নালিশ করে না। এটা বাংলাদেশ যদি কারোর কাছে নালিশ করতো তাহলে তো বাংলাদেশ ওপেনলি করতো, বাংলাদেশ জাতিসংঘে যেতে পারে, বাংলাদেশ অন্যান্য ফোরামে যেতে পারতো, বাংলাদেশ সার্কে যেতে পারতো, বাংলাদেশ বিমস্টেকে যেতে পারে। বাংলাদেশ অনেক ফোরাম আছে যে ফোরামে বাংলাদেশ যে অভিযোগ করতে পারে যে তৃতীয় একটা দেশ আমার উপর হস্তক্ষেপ করছে। বাংলাদেশ চীনের কাছে নালিশ করছে, এটা মনে হয়? আমার মনে হয় না। তাহলে চীন কেন এরকম করছে? আসেন এটার আমরা যদি ব্যবচ্ছেদটা করি, এটা খোঁজ নেই ঘটনাটা কি, কোন জায়গা থেকে এটা শুরুটা হলো, প্রথমত হলো যে চীন ভারতের বিশাল বিরোধ আছে, এটা হলো প্রকাশ্য তাদের সীমান্ত সমস্যা। কিন্তু তারা বাণিজ্যে কিন্তু তারা একে অপরের অলমোস্ট 1 নম্বর সহযোগী, কিন্তু তারা বাণিজ্য কিন্তু ঠিকই করতেছে, কিন্তু ওই যে সীমান্ত নিয়ে তাদের গেঞ্জে তখন মনে করা হয় যে চীন এবং ভারত প্রচন্ড শত্রু। আর এই জায়গায় হ্যাঁ শত্রুতার একটা প্রমাণ হলো চীন সবসময় পাকিস্তানকে, পাকিস্তানের বিরোধে পাকিস্তানকে সমর্থন করে, এই জায়গাটাতে ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তারা তো বাণিজ্যে সবসময় তারা একে অপরের সাথে উদার বাণিজ্য করতেছে, একে অপরের অলমোস্ট 1 নম্বর বাণিজ্য মানে সঙ্গী তারা একে অপরের সাথে। তাদের ওই সম্পর্ক কিন্তু শুধুমাত্র সীমান্ত সমস্যা এবং পাকিস্তান নিয়ে তারা একটা। এখন কি বাংলাদেশ পাকিস্তানের সাথে অ্যাড হয়েছে কোনো কারণে?
মানে পাকিস্তানকে যে দৃষ্টিতে চীন আদর যত্নে রাখতে চায়, চীন সহায়তা দিয়ে রাখতে চায় বা চীন সহায়তা করে, যেমন গোয়েন্দা তৎপরতা, সমসামরিক সরঞ্জাম, এই সেই সমস্ত সহযোগিতা করে, সেরকম কি বাংলাদেশেও তারা কি একই দৃষ্টিভঙ্গিতে এখানে আসছে? সেটা কি বাংলাদেশকে পাকিস্তানের এক্সটেনশন মনে করতেছে, বা বাংলাদেশকে ভারত বিরোধী কোনো একটা ভূখণ্ড হিসেবে ব্যবহার করার ধান্দা করতেছে? নোবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং। আমরা যেহেতু ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, আমরা কিন্তু এটা টের পাচ্ছি না। ভারতের পক্ষ থেকে একটাই মাত্র রিয়াকশন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, যখন ওই যে আমরা আসাম নিয়ে ফেলবো, ত্রিপুরা নিয়ে ফেলবো, তখন ভারত এই চিকেন নেককে ঘিরে কয়েকটা গ্যারিসন প্রতিষ্ঠা করেছিল। সেখানে তারা তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, তাদের এয়ারফোর্স মোতায়েন করেছে, তাদের মিলিটারি ফোর্সেস মোতায়েন করেছে, অনেক কিছু তারা করেছে। মানে পুরোটাকে একটা বলতে পারেন যে কয়েকটা গ্যারিসন দিয়ে ঘেরাও করে ফেলছে বা চীন এই যে চিকেন নেক। তখন এইটা একটা ধারণা করছে, তখন ইউনুসের একটা কথাবার্তা ছিল যে চীন আমাদেরকে এই করবে, চীন ওই করবে, সেই করবে। পরবর্তীতে ইউনুস গুটায় গেলেন, চীন থেকে গুটে উনি আমেরিকার কাছে তার লেজ আটকাইলেন, আমেরিকার কাছে বাংলাদেশে বিক্রি করার ধান্দা করে দিলেন। তো সেখানে চীন কি তখন ভারত চীনকে থ্রেট মনে করে ওইটা করেছিল, কিন্তু তারপরে কি ভারতের কোনো ভূমিকা আছে এর মধ্যে? আর বাংলাদেশ নিয়ে একমাত্র শেখ হাসিনা ছাড়া কোনো কূটনৈতিক সমস্যা আমার ধারণা এখন পর্যন্ত প্রকাশ্যে নাই। তো তাহলে চীন কি ভারতকে টার্গেট করে এগুলো করতেছে? এখন খুবই এই সম্ভাবনাটা খুবই চিকন, বলতে পারেন খুবই পাতলা। মানে এই সম্ভাবনাটা যে চীন এবং ভারতের বিরোধ, সীমান্ত বিরোধ দীর্ঘদিনের, সেটা তারা চালিয়ে আসতেছে। সেই বিরোধ তারা সীমান্তে খোঁচাখুচি করে, সংঘর্ষ করে, এই করে, কিন্তু চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হয় না। পাকিস্তানকে চীন সাপোর্ট করে প্রথম থেকে, ভারত এটা জেনেও কিন্তু সবকিছু সহ্য করে, কোনো কিছুই হয়নি। কিন্তু সেই ক্ষেত্রে হঠাৎ করে বাংলাদেশের মাটিতে বসে কেন চীন এরকম করতেছে? কারণটা কি? বাংলাদেশ কি পাকিস্তানের এক্সটেনশন বানাতে চায়? বাংলাদেশ কি পাকিস্তানের এক্সটেনশন মনে করছে? বা পাকিস্তান কি চীনকে অনুরোধ করেছে বাংলাদেশকে এইভাবে এই দিকে ঠেলো যাতে সে ভারত থেকে দূরে সরে আসে এবং তোমার সাথে কাছে আসে, এবং তুমি আর আমি এবং বাংলাদেশ তোমার জন্য আমরা চিকেন নেকের ব্যাপারে আমরা সাপোর্ট করবো, এরকম কিছু কি? আমার মনে হয় না পাকিস্তানের এত বড় মানে ক্ষমতা আছে, এত বড় আছে যে তারা সুদূর 4000 কিলোমিটার থেকে উড়ে এসে এখানে চিকেন নেকের এখানে ভূমিকা রাখবে। হ্যাঁ, রাখতে পারে, বাংলাদেশের ভিতরে গোয়েন্দা তৎপরতা দিয়ে রাখতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু চীন এত ছোট জিনিসের জন্য, ছোট মানে কি চিকেন নেক দখল করার জন্য, মানে সীমান্ত দখল করা মানে কি একটা স্থায়ী যুদ্ধ পরিণত করে, এটার জন্য চীন এটা করতেছে না। এটা আমার কাছে কোনোভাবে মিলাতে পারছি না। তাহলে কোনটা কাছাকাছি মিলে হলো কতগুলি ঘটনা প্রবাহ আপনাদেরকে বলি। ঘটনা প্রবাহ হলো যে ব্রেন ক্রিস্টেনসন যখন বাংলাদেশে রাষ্ট্রদূত মনোনয়ন দেওয়া হয়, আমেরিকার নিয়ম হলো সেখানে তাদের কংগ্রেসে তাদের করতে হয়, হিয়ারিং করতে হয়। কংগ্রেস এই পদায়নটাকে অনুমোদন করতে হয়। আমেরিকাতে যে কোনো রাষ্ট্রদূতকে যখন মনোনয়ন দেওয়া হয় তাকে কিন্তু এই কংগ্রেসের সামনে যায়, তারা সাক্ষ্য দিতে হয়, কংগ্রেসের সামনে সবার উত্তর দিতে হয় সে আসলে যুক্তরাষ্ট্রের স্বার্থ রাখতে পারবে, এটা কংগ্রেস নিশ্চিত হওয়ার পরে তাকে অনুমোদন দেয়। সো ব্রেন ক্রিস্টেনসনের কিন্তু অনুমোদন দেওয়া হয়েছিল। সেখানে সেই কংগ্রেসের ব্রেন ক্রিস্টেনসন কি বলেছিল সেটা যদি আপনারা একটু আমি আপনাদের সামনে আনি। কংগ্রেশনাল হিয়ারিং এ যেটা ব্রেন ক্রিস্টেনসন, এখান থেকে আমার মনে হয় মানে চায়নার কনসার্নটা ওখান থেকে শুরু হয়েছে, যে ওই জায়গাটা থেকে মানে একে তো হলো ইউনুসের ওই এগ্রিমেন্টটা যে এআরটিটা সাইন করেছে, এইটার ব্যাপারে তাদের কনসার্ন আছে। অ্যাট দ্য সেম টাইম তাদের সিরিয়াস কনসার্নটা শুরু হয় ব্রেন ক্রিস্টেনসনের নিয়োগের মধ্য দিয়ে। ব্রেন ক্রিস্টেনসন অক্টোবরের 23 তারিখে 2025 সিনেট ফরেন রিলেশনস কমিটির এখানে যে হিয়ারিংটা হয়েছিল, সেই হিয়ারিংয়ে তাকে সিনেটর পিট রিকেটস, উনি নেব্রাস্কার সিনেটের, উনি রিপাবলিকান। তিনি একটা প্রশ্ন উঠেছিলেন যে বাংলাদেশের ইন্টারিম রেজিম তখনকার 20টা চাইনিজ মেড J-10 ফাইটার কিনতে চাচ্ছে, এবং বাংলাদেশ তাদের মিলিটারি যে ইকুইপমেন্ট বা কোঅপারেশন চায়নার সাথে উত্তরোত্তর বাড়িয়ে যাচ্ছে। এই ব্যাপারে হোয়াট ইজ ইউর প্ল্যান? ওখানে কিন্তু এগুলো প্রশ্ন যে এই যে 20টা জেট কেনার জন্য চায়না থেকে করছে, বাংলাদেশের মিলিটারি সহযোগিতাতে উত্তরোত্তর বাড়তেছে, এই ব্যাপারে তোমার কি রেসপন্স কে, হাউ ইউ ডিল ইট?
যে কিভাবে তুমি এটা করবা। তখন ক্রিস্টিয়ানসন বলছিল, আই শেয়ার ইউর কনসার্ন অ্যাবাউট চাইনিজ ইনফ্লুয়েন্স অ্যাক্রস সাউথ এশিয়া। সাউথ এশিয়াতে আমি চাইনিজ প্রভাবের ব্যাপারে আপনার উদ্বেগের কথা আমি শেয়ার করি, আমি ধারণ করি। I would engage with the Bangladeshi government and the military to clearly articulate the risk associated with Chinese activities, including military arrangement, maritime involvement, and critical infrastructure projects. তিনি বলছেন যে আমি বাংলাদেশ সরকার এবং সামরিক বাহিনীর সাথে, আর্মির সাথে, বাংলাদেশ সরকারের সাথেও কথা বলবে, আর্মির সাথেও কথা বলবে যে মিলিটারি এঙ্গেজমেন্টের ব্যাপারে চাইনিজদের যে অ্যাক্টিভিটিসের যে রিস্কগুলো আছে বাংলাদেশকে তারা এটা অবহিত করবে, যে চায়নার সাথে এই ধরনের ইনভলভমেন্টে কি কি রিস্ক আছে, এইটা বাংলাদেশ সরকারকে